Welcome back to another class. In this class, we are going to again continue with the discussion for agricultural income. ওকে, আর আজকে আমরা কিন্তু কিছু জিনিস নতুন দেখব। হোয়াট আর দোজ? ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু সি যে কোয়েশ্চেন কি করে আসতে পারে ডিফারেন্ট ওয়েজে। আমরা এতদিন যা ডিফারেন্ট ডিসকাশন করেছিলাম কোনগুলোকে এগ্রিকালচারাল ইনকাম কনসিডার করব কোনগুলোকে না, সেটার উপরে বেস করে বিভিন্ন কেসেস দেওয়া হবে এবং কেস স্টাডি বেসিসে কিন্তু কিছু আনসার সলভ করতে হবে, ঠিক আছে? সো সেটারই আমি কয়েকটা এক্সাম্পল এখানে দেখাবো অ্যান্ড হোপফুলি ইট উইল বি আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে? চলো, সো লেটস বিগিন যে কোশ্চেন কিভাবে আসতে পারে। সো ফার্স্টলি এরকম ভাবে কোশ্চেন আসতে পারে, A is employed in an agricultural firm and entrusted with tilling of land, his remuneration being 50% of the net profits earned by the firm. এখানে কি বলেছে? A is an employee, ঠিক আছে? A কে ও একজন এমপ্লয়ি, ঠিক আছে? ও কাজ করছে এগ্রিকালচারাল ফার্মে, ঠিক আছে? আর ওর রেমুনারেশন কি বেসিসে দেওয়া হচ্ছে? 50% of the net profits earned by the firm, ঠিক আছে? দেখো এখানে কিন্তু কি ওয়ার্ডটা হলো ইজ এমপ্লয়েড, ঠিক আছে? কারণ কি এখানে দেখতে হবে যে এ ইজ এন এমপ্লয়ি অর পার্টনার, কারণ কি দুজনের আলাদা আলাদা ট্যাক্সেশন হবে, ঠিক আছে? সো লেটস সি দি আনসার ওভার হিয়ার। আনসারে বলছে সিন্স মিস্টার এ ইজ অ্যান এমপ্লয়ি of the concern, therefore his income shall be taxable under the head salaries. যে স্যালারি পায় ওর কিন্তু কোনোদিন সেটাকে এগ্রিকালচারাল ইনকাম হিসেবে কনসিডার করা হবে না, যেহেতু সে স্যালারি পাচ্ছে সেটা ইনকাম ফ্রম স্যালারিজে যাবে, ঠিক আছে? অ্যান্ড শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ এগ্রিকালচারাল ইনকাম। কিন্তু এখানে বলা আছে, এই যে পার্টনারের কথাটা বলছিলাম, however if Mr. A is a partner of the concern, then such income shall be treated as agricultural income, ঠিক আছে? তো এইভাবে কেস স্টাডি আসবে আর এইভাবে আনসারগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে? কোন সময় এগ্রিকালচার ইনকাম কনসিডার করবে? যদি সে ফার্মের পার্টনার হতো, ঠিক আছে? আর কোন সময় এটাকে কনসিডার করা হবে না? যদি সে এমপ্লয়ি হয়। So let us move to the next case study. C receives a dividend of rupees 12,000. কি পেয়েছে সে? সে পেয়েছে dividend of rupees 12,000 from a company whose entire income, মানে কোম্পানিটা আর অন্য কোনো ইনকাম নেই, সমস্ত ইনকাম ইজ derived from agricultural operations only. এবার এটাকে কিভাবে ট্রিটমেন্ট করা হবে? Will it be considered as agricultural income? Will it not be considered as agricultural income? চলো দেখি আনসারটা। আনসারে সিম্পল, ডিভিডেন্ড রিসিভড ফ্রম আ কোম্পানি engaged in agricultural business cannot be treated as agricultural income. এইগুলো কিন্তু আমরা বিভিন্ন যখন কন্ডিশনস গুলো পড়েছিলাম, কোনটা উইল বি কনসিডার্ড অ্যাজ এগ্রিকালচারাল ইনকাম, সেখানে কিন্তু আমরা এগুলোকে দেখেছিলাম, ওকে? তো এখানে এইটা কিন্তু এই যে ডিভিডেন্ড যেটা রিসিভ করছে, যখনই কোনো এগ্রিকালচারাল কোম্পানি থেকে বা কোম্পানি এঙ্গেজ ইন এগ্রিকালচারাল বিজনেস থেকে আমি ডিভিডেন্ড পাই, সেটা কিন্তু এগ্রিকালচারাল ইনকাম কনসিডার করা হয় না। কিন্তু পরের লাইনটা দেখো, however dividend from a domestic company shall be exempted under section 1034. এটা আলাদাই, এটা কিন্তু এগ্রিকালচারাল ইনকামের আন্ডারে পড়ছে না, ঠিক আছে? এই লাইনটা না লিখলে, এই যে যেখানে মার্ক করছি তার পরের লাইনটা যদি আমি না লিখি, তাইলে প্রবলেমটা কি হচ্ছে? The problem is, আমি যদি আগের লাইনটা দেখি, dividend received from a company engaged in agricultural business cannot be treated as agricultural income, তার একটা অন্য মানে দাঁড়ায় যে তাইলে it should be treated as non agricultural income, আর যদি non agricultural income হয় তাহলে then it should be liable to payment of tax, ঠিক আছে? তো এটাকে আমি কি করতে পারি? আমি এটাকে এই কমন সেন্স অ্যাপ্লাই করে আমি এটাকে ইনকাম ট্যাক্সের ইয়েতে এন্ট্রি করে অ্যাজ এ ইনকাম লিখে দেবো, তাই তো? কিন্তু একটা প্রভিশন বলছে যে ডিভিডেন্ড যদি, এটা আলাদা প্রভিশন, সেই প্রভিশনটা কোথায় লেখা আছে? 10 সাবসেকশন 34 এ, ঠিক আছে? বলছে যে যদি ডিভিডেন্ড আমি ডোমেস্টিক কোম্পানি থেকে পাই, এটা অলরেডি এক্সাম্পটেড,
ঠিক আছে, it is not exempted because it is agricultural income, but rather it is exempted because it is a dividend from a domestic company, ঠিক আছে। So if such dividend is received from a company other than domestic company, যদি ডোমেস্টিক কোম্পানি না হতো তাইলে কি হতো, তাইলে এই ইনকামটাকে কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসেবে কনসিডার করা হতো। তো এখানে তিনটে জিনিস আছে, ঠিক আছে, এবং আমি এরকম হরিজন্টাল মার্ক করে দিয়ে রাখছি। ফার্স্ট অফ অল দেখতে হবে ডিভিডেন্ডটা এখানে কি বলা হয়েছে, কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে সেটাকে এগ্রিকালচারাল ইনকাম কনসিডার করব না, কিন্তু ডিভিডেন্ড ইটসেলফ ইজ অ্যান এক্সেম্পটেড ইনকাম। এবার কখন এক্সেম্পটেড ইনকাম, যদি ডোমেস্টিক কোম্পানি থেকে হয়, যদি ডোমেস্টিক কোম্পানি থেকে না হয় তাহলে কিন্তু এক্সেম্পটেড নয়, তখন এটাকে কিভাবে ট্রিট করতে হবে, তখন এটাকে ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসেবে ট্রিট করতে হবে। ওকে, let us move on to the next case. D of Kolkata earns an income of rupees 12,000 from agricultural land owned by him and situated in Bangladesh. ঠিক আছে, ডি কোথায় থাকছে, ডি আছে কলকাতাতে, কত আর্ন করছে, 12,000, ঠিক আছে, সেটা 5,000 থেকে বেশি। এগ্রিকালচারাল ল্যান্ড ওন্ড বাই হিম, ঠিক আছে, সিচুয়েটেড ইন বাংলাদেশ। এবার আমরা একটা প্রভিশন পড়েছিলাম যে যদি আমার ইন্ডিয়ান টেরিটরি বাইরে থেকে হয়, সেটা যদি এগ্রিকালচার ইনকাম হয়, সেটাকে এগ্রিকালচার ইনকাম কনসিডার করা হবে না। সো দি আনসার স্টেটস এনি ইনকাম ফ্রম a land situated outside India is not an agricultural income. যেহেতু এটা agricultural income না, thus shall be taxable under the head income from other sources, ঠিক আছে। আবার এখানে বলছে আরেকটা লাইন, it is to be noted, মানে এতটুকু অবধি তো আমার নর্মাল প্রভিশন, তারপরে এই জায়গায় একটা কথা অ্যাডিশন আছে, it is to be noted that such income shall be taxable only, কখন এটা খালি taxable হবে, only if the assessee is an ordinarily resident in India, ঠিক আছে। সে যদি অর্ডিনারিলি রেসিডেন্ট হয় ইন্ডিয়ার, তাইলে এটা ট্যাক্সেবল হবে, ঠিক আছে। Hopefully it is clear. Let us move on. F receives rupees 600 on account of interest on loan on the mortgage of land which is used for agricultural purpose. কি হচ্ছে এখানে, মিস্টার এফ বা মিস এফ receives rupees 600, আচ্ছা এই 600টা কি, on account of interest on loan, মানে এই 600টা কি, ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে। সেটা লোন কিসের জন্য দিয়েছিল, অন দ্য মর্টগেজ অফ দ্য ল্যান্ড। আচ্ছা, এফ তাইলে কি করেছে, এফ মর্টগেজে নিয়েছিল, ওটার এগেইনস্টে লোন দিয়েছে, লোন থেকে ইন্টারেস্ট সে পেয়েছে, এবং সেই ল্যান্ডটা ইজ ইউজড ফর এগ্রিকালচারাল পারপাসেস। তো এখানে কি এটাকে এগ্রিকালচার ইনকাম কনসিডার করা হবে? The answer is no. Interest on loan on the mortgage of land used for agricultural purpose is not an agricultural income, ঠিক আছে। Let us move on to the next one. G earns an income of rupees 1200 from lease of land for grazing cattle required for agricultural purposes. সোজা কথা কি, জি ওর কাছে একটা ল্যান্ড আছে, ঠিক আছে, সে এটাকে লিজে দিয়েছে, আর সেখানে কিন্তু গ্রেজিং করা হয়েছে, মানে ঘাস টাস খেতে এসছে, ঠিক আছে, গরু ছাগল এগুলো, রিকোয়ার্ড ফর এগ্রিকালচারাল পারপাস, কিন্তু এই ল্যান্ডটা এগ্রিকালচারাল পারপাসে ব্যবহার হয়। তো এবং সেটাকে কি এখানে ট্রিট করা হবে অ্যাজ অ্যান এগ্রিকালচারাল ইনকাম? আনসার ইজ এনি রেন্ট ডিরাইভড ফ্রম ল্যান্ড used for grazing cattle which is used for agricultural operation is an agricultural income, ঠিক আছে। এগুলো সব আমরা কিন্তু কন্ডিশনসে ডিসকাস করেছি, যদি মনে না থাকে প্লিজ গো ব্যাক অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও অন ইট, ঠিক আছে। So these things are basically a revision of almost all the conditions that we have discussed before.
আর এখানে আমরা খালি কেস স্টাডি গুলো করছি। ওকে, so let's move forward. H receives rupees 400 on account of interest on arrears of rent. ঠিক আছে, H কত পাচ্ছে? 400 পাচ্ছে। কিসের জন্য? on account of interest on arrears of rent, মানে প্রথম কথা রেন্ট দেয়নি, আর যেহেতু অনেক মাস ধরে রেন্ট দিতে পারছে না, সেটার উপর ইন্টারেস্ট চার্জ করেছে, সেই ইন্টারেস্টটা সে পেয়েছে। ইন রেসপেক্ট অফ ল্যান্ড, মানে কি রেন্টে দিয়েছিল? ল্যান্ডকে। দ্যাট ইজ ইউজড বাই টেনেন্ট ফর এগ্রিকালচারাল অপারেশনস, যাকে ভাড়া দিয়েছে সে এগ্রিকালচারাল অপারেশনসে সেটা ব্যবহার করত, এবং যেহেতু সে রেন্ট দিতে পারেনি, তাই রেন্টের উপর ইন্টারেস্ট যেটা চার্জ হয়েছিল, দ্যাট ইজ 400, আজকে এইচ পেল। সো ইজ দ্যাট 400 গোয়িং টু বি কনসিডার্ড অ্যাজ এগ্রিকালচারাল ইনকাম? এখানে বলছে ইন্টারেস্ট অন অ্যারিয়ার্স অফ রেন্ট receivable in respect of agricultural land is non-agricultural income. ঠিক আছে, এটা কিন্তু নন এগ্রিকালচারাল ইনকাম, এটা কিন্তু এগ্রিকালচারাল ইনকাম হিসেবে কনসিডার করা হবে না। ইনকাম ফ্রম সেল অফ ট্রিজ অফ ফরেস্ট which are of spontaneous growth. ঠিক আছে, এই কথাটার মানে কি? স্পন্টেনিয়াস গ্রোথ মানে কি? ন্যাচারালি এখানে গ্রো করেছে, ঠিক আছে, কিছু গাছ আছে, ট্রিজ অফ ফরেস্ট হুইচ আর অফ স্পন্টেনিয়াস গ্রোথ, নিজে থেকেই গাছগুলো উঠেছিল, কোনো আলাদা কোনো এফার্ট দিয়ে সেই গাছগুলোকে তোলা হয়নি। এবার কি করেছে? সেই গাছগুলোকে নিয়ে কেটে দিয়েছে, কেটে এবার এটাকে সেল করে দিয়েছে, এবং সেই যে ইনকাম হয়েছে সেল থেকে, ঠিক আছে, সেটার কথা বলছে। তার মানে কি, গাছ ছিল, কেউ এটার পেছনে খাটেনি, কিন্তু এবার কেটে ওটাকে বিক্রি করে দিয়েছে, ইনকাম হয়ে গেছে। Income from sale of trees of forest which is of spontaneous growth and in relation to which forestry operations alone are performed. খালি forestry operations কিছু করা হয়েছে, কিন্তু that does not mean যে সেগুলোকে ছোটবেলায় মানে একদম গাছ পোতা থেকে এটাকে বড় হওয়া অবধি এরা কেয়ার করেছে না, ঠিক আছে, খালি হয়তো পরে বাকি কিছু কিছু ছাঁটাই করা, কিছু মাটি দেওয়া, এই এতটুকু কাজ করেনি, গাছ কিন্তু অলরেডি ছিল, ঠিক আছে। তো সেই গাছগুলোকে কেটে যখন ইনকাম করা হচ্ছে সেটা থেকে, তো ইজ ইট এগ্রিকালচারাল ইনকাম? ইনকাম ফ্রম সেল অফ ট্রিজ গ্রোন স্পন্টেনিয়াসলি অ্যান্ড উইদাউট এনি হিউম্যান এফোর্ট ইজ নন এগ্রিকালচারাল ইনকাম। কারণ কি, এখানে তো বেসিক অপারেশনস গুলোই করা হয়নি। আমাদের একটা সেকশন ছিল আগে, আমরা সেখানে ডিসকাস করেছিলাম যে বেসিক অপারেশনস এর পরে তার সাথে যদি সাবসিকুয়েন্ট অপারেশনস থাকে, দেন ইট ইজ এগ্রিকালচার ইনকাম। বেসিক অপারেশনস থাকলে এগ্রিকালচার ইনকাম, কিন্তু খালি যদি আমার সাবসিকুয়েন্ট অপারেশনস থাকে which is at this moment only forestry operations, ঠিক আছে, তাহলে কিন্তু সেটাকে নন এগ্রিকালচারাল ইনকাম হিসেবে কনসিডার করা হবে। ইনকাম ফ্রম সেল অফ টি লিফ ফ্রম আ টি গার্ডেন, চা পাতা বিক্রি করেছে চা বাগান থেকে, ঠিক আছে, সেখান থেকে ইনকাম হয়েছে, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এগ্রিকালচারাল ইনকাম, ঠিক আছে, এটা কিন্তু এগ্রিকালচারাল ইনকাম হিসেবে ট্রিট করা হবে। ইনকাম ফ্রম সেল অফ জুট প্রডিউসড ইন ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ, উইল ইট কাম? এখানে বলা আছে ইনকাম ফ্রম সেল অফ জুট প্রডিউসড ইন ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ ইজ নট ট্রিটেড অ্যাজ এগ্রিকালচারাল ইনকাম, ঠিক আছে। কারণ কি, এটা আগেও আমরা দেখেছি, বাংলাদেশ মানে কি ইন্ডিয়ার বর্ডারের বাইরে, সেখান থেকে হলে ইট উইল নট কোয়ালিফাই। তারপর বলছে ইনকাম ফ্রম সেল অফ রিপ্ল্যান্টেড ট্রিজ where the denuded parts of the forest are replanted and subsequent operations in forestry are carried out. সোজা কথা আমাদেরকে বুঝতে হবে denuded parts of the forest মানে কি, ঠিক আছে, মানে যেই জায়গাতে অলরেডি গাছ কেটে দিয়েছিল বা সেখান থেকে ডিফরেস্টেশন হয়ে গেছে বা কোনো কারণে সেখান থেকে গাছগুলো মরে গেছিল, আর ওই জায়গায় আর গাছ নেই এখন, ঠিক আছে। এবার কি করেছে, সেখানে নতুন করে গাছ লাগানো হয়েছে and are replanted, ঠিক আছে, সেখানে নতুন করে গাছ লাগানো হয়েছে। তার মানে কি, নতুন করে গাছ লাগানো মানে বেসিক অপারেশনস তো অ্যাটলিস্ট হচ্ছে, তারপরে সাবসিকুয়েন্ট অপারেশনও হয়েছে, ঠিক আছে, তারপর সেটা থেকে ইনকাম করা হয়েছে সেই গাছগুলোকে কেটে, ঠিক আছে। তো এবার কি হয়েছে, বেসিক্যালি
ফরেস্টে একটা জায়গা ছিল যেখানে হয়তো আগে গাছ ছিল কিন্তু কোনো কারণে এখন গাছ নেই, সেই জায়গায় নতুন করে গাছ লাগানো হলো, সেগুলো যখন বড় হলো সেগুলোকে কেটে বিক্রি করে দিল এবং সেই ইনকামটা হলো। ঠিক আছে, তো এই ইনকামটা কি এগ্রিকালচার ইনকাম হবে? Here we assume that replantation of trees has been done with the application of basic operation on land. এখানে রিপ্ল্যান্টেশনটা কি অ্যাজিউম করা হচ্ছে যে সেখানেই আমার বেসিক অপারেশন। ঠিক আছে, হেন্স ইট উইল বি ট্রিটেড অ্যাজ এগ্রিকালচার ইনকাম, তাই এটা কিন্তু এগ্রিকালচার ইনকাম হিসেবে ট্রিট হবে। ওকে, now we have come to the end of how to deal with different case studies. ঠিক আছে, ইনফ্যাক্ট কন্ডিশনস গুলো জানা থাকলে ভালো করে এই কেস স্টাডিজ উইল বি ভেরি ইজি। ওকে, এন্ড রাইট নাও আরেকটা পোর্শন যেটা বাকি সেটা হলো ইফ ইউ রিমেম্বার দেয়ার ওয়াজ আ পোর্শন, একটা টেবিল দেখানো ছিল, সেখানে যদি গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি হয় তখন সেটা পার্শিয়াল ভাবে মেজার করা হতো, এত পার্সেন্ট এগ্রিকালচার ইনকাম, এত পার্সেন্ট নন এগ্রিকালচার ইনকাম, অ্যান্ড দ্যাট পোর্শন, সেই পোর্শনটা দিয়ে আমরা কিন্তু কোনো নিউমেরিক্যাল করিনি। সো আই এম গোয়িং ব্যাক টু দ্যাট পোর্শন, আর সেই পোর্শনে আমাদের এই টেবিলটা ছিল, অ্যান্ড দিস টেবিল সিম্পলি সেজ যে ফার্স্টে দেখো এখানে গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি ইন ইন্ডিয়া, সেখানে এই জায়গাটা দেখো, এটা এগ্রিকালচার ইনকাম আর এটা নন এগ্রিকালচার ইনকাম। ঠিক আছে, তো কত পার্সেন্ট এগ্রিকালচার ইনকাম? 60%, তার মানে 60% উপর ট্যাক্স চার্জ হবে না। 40% অফ দ্য ইনকাম হলো নন এগ্রিকালচার ইনকাম, মানে 40% উপরে ফুল ট্যাক্স চার্জ হবে। ঠিক আছে, সেম ফর গ্রোয়িং রাবার, এটা টির জন্য ছিল, এটা রাবারের জন্য, রাবারের জন্য এটা এগ্রিকালচার ইনকাম 75%, নন এগ্রিকালচার 35%। গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কফি, সেটা 75% এগ্রিকালচার, 25% নন এগ্রিকালচার। কিন্তু গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কফির সাথে যদি কিওরিং, রোস্টিং, বিনস, গ্রাউন্ডিং দেম এইসব যদি হয়, তাইলে এক্সট্রা প্রসেস থাকলে সেটা 60% অফ দ্য ইনকাম হয়ে যাবে আমার এগ্রিকালচার ইনকাম, অ্যান্ড 40% উইল বি নন এগ্রিকালচার ইনকাম। আর আদার কম্পোজিট বিজনেসের জন্য এই ফর্মুলাটা ফলো করতে হবে। ওকে, এগুলো আমরা আগেও ডিসকাস করেছি, সো লেট আস ট্রাই টু ডু few numerical based on this. এখানে দেখো তোমাদের স্ক্রিনে at this moment you have an illustration. Miss Ranjita Bose is 60 years old and furnished the following information for the previous year 2019-2020. Compute her taxable income. ঠিক আছে, এখানে কি বলেছে? ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি। গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি, দেখো তো গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি ফার্স্ট আইটেমটা, এখানে আমার 60% ইজ এগ্রিকালচার ইনকাম, 40% ইজ নন এগ্রিকালচার ইনকাম। আর ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রাবার, রাবারের জন্য কত? 65% এগ্রিকালচার, 35% নন এগ্রিকালচার। এবার সেগুলোকে আমরা সলভ কি করে করব? ঠিক আছে, সো সলিউশনে আসলে প্রথমে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, যেটা হেডিং হবে কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম অফ মিস রঞ্জিতা বোস, এবং সেই টেবিলে তিনটে কলম থাকবে, পার্টিকুলার্স, ওয়ার্কিংস এন্ড অ্যামাউন্ট। ঠিক আছে, এখানে দেখো ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টি আমরা কি বলেছিলাম? 60%। ঠিক আছে, কিন্তু এখানে 40% নেওয়া হয়েছে কেন? আমরা এখানে কি করছি? ইনকাম দ্যাট ইজ চার্জেবল ফর ট্যাক্স, সেটা আমরা বের করছি। তো আমরা খালি ট্যাক্স পোর্শনটাকেই কনসিডার করছি, 60%টা তো আমার দিয়ে লাভ নেই। ঠিক আছে, কারণ কি আমি খালি কত পার্সেন্ট চার্জেবল টু ট্যাক্স হবে সেটা আমি দেখার চেষ্টা করছি। সো সেই অনুযায়ী আমার 1,20,000 যেটা এখানে আছে, যে ফিগারটা 1,20,000 উপর 40% করলে 48,000 আসছে। ওকে, নেক্সট ইনকাম ফ্রম গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রাবার, সেটার জন্য আমার কত ছিল? নন এগ্রিকালচারাল পোর্শনটা 35%, কারণ কি এগ্রিকালচার পোর্শন 65 ছিল। সো সেখানে আমি 35% অ্যাপ্লাই করলাম 2 লাখ, 2 লাখটা এই ফিগারটা দেখো। ঠিক আছে, সো এটার উপর আসছে কত? 70। এবার এই দুটো প্লাস করে দিলে 1,18,000 আসছে, and that is actually chargeable to tax. Okay, this is her taxable total income বা total taxable income. ঠিক আছে, let us do another numerical. Mr. Krishna Daripa, engaged in growing and manufacturing of tea, furnished the following information for the previous year 2019-2020. Sale of tea
ইজ এত, এখানে ডাইরেক্ট সেল দিয়ে দিয়েছে, এখানে কি ছিল ইনকাম দিয়ে দিয়েছিল ডাইরেক্টলি, ঠিক আছে, এই কোশ্চেনে কিন্তু ডাইরেক্ট ইনকাম দিয়ে দিয়েছিল আগেরটায়, কিন্তু এই জায়গায় আমাকে বলেছে সেল, সেল আর ইনকাম কি এক? নো, ঠিক আছে, তার মানে আমাকে এখান থেকে ইনকামটা বের করতে হবে। লেটস সি হাউ টু ডু ইট। ওকে, তারপরে গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, আমার সেলস দেওয়া আছে, এক্সপেন্সেস দেওয়া আছে, এত বছর ধরে কমার্স পড়ছি, সেল মাইনাস এক্সপেন্সেস ইজ মাই ইনকাম, সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে, ইজ 5 লাখ। তো এটাকে আমরা সলভ কি করে করব, এখানে বলেছে কি ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম মানে যেই পোর্শনটাতে ট্যাক্স চার্জ হবে। ওকে, এখানে মিস্টার হবে, সরি, তো এখানে সলিউশনে এগেইন হেডিং কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম অফ মিস্টার কৃষ্ণা দারেপা, পার্টিকুলার্স অ্যামাউন্ট, প্রথমে আমি লিখলাম সেল অফ টি, ঠিক আছে, তো অবভিয়াসলি তারপর বলেছিলাম এক্সপেন্সটা মাইনাস করে দেবো, তাই এখানে লেস গ্রোয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস অফ টি, সেটা হয়ে গেল, ঠিক আছে, তারপরে আমার কাছে আছে কত, 10 লাখ, ঠিক আছে, এবং এই 10 লাখ থেকে আমার কত পোর্শন আমার এগ্রিকালচারাল ইনকাম, 60% ইজ মাই এগ্রিকালচার ইনকাম, আমরা ক্যালকুলেট করছি ট্যাক্সেবল ইনকাম, তার মানে এগ্রিকালচার ইনকামটা এখান থেকে সরিয়ে নেব, ঠিক আছে, তো সরিয়ে নেওয়ার জন্য আমি 60% অফ দ্য অ্যাবাভ being considered as agriculture income, এটা 10 লাখের 60% 6 লাখ, 6 লাখটা আমি যদি লেস করি তাইলে আমার বাকি যে পোর্শনটা পড়েছে দিস ইজ মাই 40% which is actually my total taxable income, ঠিক আছে, সো এখানে একটা জিনিস আমি মিস করেছি, এখানে টোটাল ট্যাক্সেবল ইনকাম লিখে দেবে, ঠিক আছে, ইনকাম আর টোটাল মাঝে ট্যাক্সেবল ওয়ার্ডটা পুট করে দেবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য নিউমেরিক্যালস দ্যাট মাইট কাম ইন ইওর এক্সাম and you should be well prepared with it. এটা খুব scoring একটা chapter, if you remember it well you can easily get the marks on it, ঠিক আছে, and this is where we will conclude our syllabus for agricultural income. Thank you so much.